পূর্ব হিদি অ্যাডভোকেট জামাল মোর্শেদের আত্মীয়। কিন্তু মেয়েটাকে দেখে আইডিয়া করা যায়নি। কিয়ৎক্ষণ মৌন থেকে পুনরায় আশফি বলে উঠল। পূর্ব মিরর থেকে দৃষ্টি সরায়। গাড়িটা উত্তরা ৩০ নম্বর রোড থেকে বেরিয়েছে। মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। সে দম ফেলে কিছু একটা ভাবল। অতঃপর দ্বিকণ্ঠে বলল, মানুষের বাহ্যিক সৌন্দর্য কিংবা আচরণ দেখে কখনো ভেতরটা বাসে কে, তা যাচাই করা যায় না। আশফি সহমত পোষণ করে বলল, ঠিক বলেছিস, কিন্তু কোথাও যেন হিসেব মিলছে না। পূর্ব ওষ্ঠ বাঁকিয়ে ভাবলেশহীন কণ্ঠে বলল, কারো পার্সোনাল বিষয়ে তদারকি করা উচিত নয়। মেয়েটাকে গন্তব্যে পৌঁছে দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। শোনো, তোর বাবা কল দিয়েছিল। কেন? দেশে ফিরে নাকি আঙ্কেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিস? তিনি তোর খোঁজ খবর নিচ্ছিলেন আর কল দিতে বলেছেন। আপাতত উনার সাথে কথা বলতে চাইছি না। তুই কল দিয়ে বলে দিস আমি ব্যস্ত আছি। ব্যস্ততা শেষ হলে কল করব। পূর্ব চোয়াল শক্ত করে বলে উঠল। আশফি দমে গেল। এ মুহূর্তে আর কিছু বলা ঠিক হবে না। যদি বলে তাহলে বন্ধুর অগ্নিশর্মা আচরণ সহ্য করতে হবে, যা এ মুহূর্তে মোটেও ইচ্ছে করছে না। কারণ তার মন খারাপ। হিদি সত্যি অনেক ভালো। অল্প সময়ের মধ্যে মায়া সৃষ্টি করে গেছে। মেয়েটাকে দেখলে তার ছোট বোনের কথা মনে পড়ে। কিন্তু আর ভাবল না। মানুষের জীবনে দুটো অধ্যায় থাকে, এক প্রকাশিত অধ্যায় ও দুই লুকায়িত অধ্যায়। প্রকাশিত অধ্যায়ে মানুষ পরিপূর্ণ আর লুকায়িত অধ্যায়ে মানুষ একদম শূন্য। আমেরিকায় এক বাংলাদেশি মেয়ের সাথে দেখা হয়েছিল, সেই ঘটনার কথা মনে আছে আশফি? পূর্ব হঠাৎ অতি শান্ত কণ্ঠে বলে উঠল। আশফি চমকে উঠল। তড়িঘড়ি করে বলল, মনে আছে। কেন? পূর্ব নিঃশব্দে হাসল, নাথিং। আর ইউ কিডিং উইথ মি পূর্ব? নো আসিফ, তুই কি তাকে এখনো ভুলতে পারিসনি? ভুলার মতো কোনো সম্পর্ক ছিল না আমাদের। তবে আজ থেকে হয়তো ভুলতে পারব না। পূর্বের হেয়ালিপূর্ণ কথায় আশফির কপাল কুঁচকে যায়। রাগ দেখিয়ে বলে, তোর কথা বুঝতে পারছি না। 2 দিনে কেমন যেন রহস্যময় হয়ে উঠেছিস। আমার সাথে তেমন কিছু শেয়ার করছিস না। কাহিনী কি? পূর্ব নির্লিপ্ত কণ্ঠে বলল, আজ মায়ের সাথে দেখা করতে যাব। গাড়িটা বাড়ির রাস্তায় নে। পূর্ব পকেট থেকে ফোনটা বের করে। অতঃপর কিছু একটা দেখতে উদ্যত হয়। মুহূর্তে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে ফিচেল হাসে। সিটে শরীর এলিয়ে বিড়বিড় করে বলে, শেষ থেকে নতুন কিছুর সূচনা হয়। সেই সময়টা এসে গেছে। কলি বেগম রান্নাবান্নায় ব্যস্ত। প্রথমবার বোনের মেয়ে এ বাড়িতে এসেছে, তাই কোনো খাওয়ায় কোনো কমতি রাখছে না। তিনি মেয়েকে পাঠিয়েছেন শপিংমলে হিদির জন্য জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিস কিনে আনার জন্য। সঙ্গে পাঠিয়েছেন ছেলেকে। হিদি ফ্রেশ হয়ে তার খালাতো বোনের রুমে বসে আছে। আজ থেকে 2 বোন এখানেই থাকবে। তার শরীরটা খারাপ লাগছে। পায়ের ব্যথাটা বেড়েছে। কেন যে তখন মিনু আপুর থেকে পায়ে মালিশ করে নেয়নি। যদি মালিশ করে নিত তাহলে ভোগান্তি পোহাতে হতো না। সব হয়েছে মিস্টার মার্ডারারের জন্য। মানুষটা তাকে কথা শুনিয়েছিল, সেই জন্যই রাগে পায়ে মলম লাগায়নি। খারুস, নাক উঁচু ইংরেজের বংশধর কোথাকার। মিস হিদি, এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? কতক্ষণ ধরে আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন না নাকি? পুরুষালী কণ্ঠস্বর শুনে হিদির ধ্যান ভাঙে। সে চমকে ওঠে সম্বোধন শুনে। অস্ফুট স্বরে আওড়ায়, মিস্টার মার্ডারার। কাউকে দেখার বাসনায় সে চকিত নয়নে তাকায় সামনে। কিন্তু সামনে দাঁড়ানো দুজনকে দেখে সেই বাসনা বিলুপ্ত হয়। হিদি হাসার ভান করে বলে, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। দুজনে ভেতরে আসল। কায়নাত হাতে থাকা ব্যাগগুলো বিছানায় রেখে ক্লান্ত ভঙ্গিমায় বসল। আহনাফ একটা চেয়ার টেনে বসে ক্লান্ত ভঙ্গিমায় বলল, তোমার জন্য শপিং করতে গিয়ে আমি আর কায়নাত শেষ। আজ বুঝতে পেরেছি মেয়েদের শপিং করা কত টাফ। হিদি লজ্জা পেল। মিনমিন করে বলল, এসবের দরকার ছিল না। আলবাত দরকার ছিল। কাজিনের জন্য শপিং করতেই পারি। হিদি, ব্যাগগুলো খুলে দেখো ড্রেসগুলো পছন্দ হয় কিনা। পরে দেখে নিব। ঠিক আছে।
আমি ভীষণ টায়ার্ড, রুমে গেলাম। তোমরা গল্প করো। জি। আহনাফ রুম থেকে বেরিয়ে গেল। হিদি বিছানার উপরে রাখা ব্যাগগুলোর দিকে তাকাল। সে মুখখানা ভার করে বলল, কায়নাত, এত কিছু কেনার দরকার ছিল না। কায়নাত হেসে বলল, আম্মার আদেশে কিনেছি। শোন, তুই আমার বোন, তাই ইতস্তত বোধ করার দরকার নেই। তবুও। চুপ। বেশি কথা বললে কিন্তু শুট করে দেব। কথাটি বলেই শব্দ করে হাসল কায়নাত। হিদি চক্ষুদ্বয় গোল করে তাকাল। পরক্ষণে হেসে ফেল। তাদের পরিচয় হয়েছে এই তো কয়েক ঘণ্টা। এর মাঝেই বন্ধু হয়ে গেছে। সবার সাথে নির্দ্বিধায় মিশতে পারছে। সবকিছু যদি ঠিক থাকত তাহলে জীবনটা অন্যরকম হতে পারত। হিদি, তোকে কে পৌঁছে দিয়ে গেছে এখনও কিন্তু বলিসনি? কায়নাতের কথায় হিদির হাসি থেমে যায়। কিছুক্ষণ মৌন থেকে জবাব দেয়, অন্য একদিন বলব। বাহির থেকে এসেছ, ফ্রেশ হয়ে নাও। কায়নাত মেকি রাগ দেখিয়ে বলল, আমরা সমবয়সী, তাই তুমি বলে ডাকার দরকার নেই। তুই বলে ডাকবি। ঠিক আছে। গুড। সময় নদীর স্রোতের ন্যায় বহমান। হিদির জীবনও বদলে যাচ্ছে ধীরে ধীরে। সপ্তাহখানেক পার হয়ে গেছে, কিন্তু সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও তার মন থেকে মুছে যায়নি। প্রতি রাতে সে স্বপ্নে দেখে সেই নির্মম দৃশ্য। নিজের চোখের সামনে মৃত্যু, পূর্বের আগমন, আর তাকে সাহায্য করার দৃশ্য। দিন, রাত কিংবা সারাক্ষণ এসব নিয়েই বিভোর থাকে। এর মাঝেই যেন নিয়ম করে একজনের কথা মনে পড়ে, সেই তীক্ষ্ণ চোখের মালিক। কেন সেই কথা বারবার মনে পড়ে? হিদির মন প্রশ্নের আগমন ঘটে, কিন্তু উত্তর খুঁজে পায় না। সে শুধু অনুধাবন করতে পেরেছে সেই চোখের মালিক তার জীবনে এক অদৃশ্য প্রভাব ফেলেছে, যা সে কিছুতেই অস্বীকার করতে পারবে না। মাঝে মাঝে অন্তঃকোণে অদ্ভুত শূন্যতা বিরাজ করে। মনে এবং মস্তিষ্ক জুড়ে অচেনা একজনকে জানার তীব্র আগ্রহ ঘিরে ধরে। এটা মোটেও স্বাভাবিক নয়। হিদিমা, তুই ঠিক আছিস? কলি বেগমের কথা শুনে চোখ খুলে তাকাল হিদি। খালাম্মিকে চিন্তিত দেখে হাসার চেষ্টা করল। শোয়া থেকে উঠে বসে বলল, আমি ঠিক আছি খালাম্মি। আমার কি হবে? কলি বেগম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন। আদুরে কণ্ঠে বললেন, সেই ঘটনার সপ্তাহ পেরিয়ে গেল, অথচ তুই স্বাভাবিক হতে পারিসনি। সবসময় মনমরা হয়ে থাকিস। কি হয়েছে বল? তেমন কিছু না। আসলে কিডন্যাপের ঘটনাটা ভুলতে পারছি না, তাই আর কি। ওসব কথা ভুলে যা। ছেলেটা তো ওই শয়তান লোককে পুলিশে দিয়েছে, দেখবি শাস্তি পাবে। হুম। তোর খালু বলল, এডমিশনের জন্য তোকে কোচিংয়ে ভর্তি করে দেবে। কায়নাত যেখানে কোচিং করছে ওখানে ব্যবস্থা করে দেওয়ার কথা ভাবছেন। 2-1 দিনের মধ্যেই হয়তো ব্যবস্থাও করে ফেলবেন। কলি বেগমের কথার প্রেক্ষিতে হিদির মুখখানা ভার হয়ে এল। সে তপ্ত শ্বাস ফেল। ইতস্ততা নিয়ে বলল, আমার জন্য এসব করার দরকার নেই খালাম্মি। সবে এইচএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হোক। তারপর না হয় আশেপাশের কোনো কলেজে ভর্তি করে দিও। কলি বেগম রেগে গেলেন। গমগমে কণ্ঠে বললেন, তুই আমার মেয়ের মতোই। বারবার এসব বলে কেন বুঝিয়ে দিস আমরা তোর পর? দুঃখিত খালাম্মি। কিন্তু? কোনো কিন্তু নয়। তোকে কায়নাতের সাথে পাঠানোর ব্যবস্থা করছি। 2 বোন কোচিং করবি, পড়াশোনা করবি, আর টাকার বিষয় নিয়ে ভাবতে হবে না। আমি সেসব নিয়ে ভাবছি না। আজ মা থাকলে আমার আর আপুর জীবনটা এলোমেলো হয়ে যেত না। জানো, মায়ের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। কিন্তু মধ্যবিত্তদের এ স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। রেশমিরও ইচ্ছে ছিল ডাক্তার হবে। কিন্তু একটা ভুল পদক্ষেপ সব শেষ করে দিয়েছে। একবার যদি আব্বার কথা শুনত তাহলে এমন দিন দেখতে হতো না। কথাটা বিষণ্ণ কণ্ঠে আওড়ালেন কলি বেগম। তার চক্ষুদ্বয় ছলছল করছে। হিদি তা দেখে নিজের ভাবাবেগ সামলে নেয়। বিছানা থেকে নেমে জিজ্ঞেস করে, খালুজান ফিরেছেন? কলি বেগম উঠে দাঁড়ালেন। স্বাভাবিকভাবে বললেন, এখন রাত 9টা বাজে। 10টার মধ্যে এসে পড়বে। তুই ফ্রেশ হয়ে নিচে আয়। ঠিক আছে। তুমি যাও, আমি আসছি। সময় কিন্তু 10 মিনিট। ফটাফট ফ্রেশ হয়ে নিচে আয়। কথাটা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন কলি বেগম। হিদি ফ্রেশ হতে না গিয়ে বেলকনিতে যায়।
সেখানে ছোট্ট টেবিল রাখা, উপরে কিছু উপন্যাসের বই, জিকে বই আর ইংলিশ উপন্যাসের বই আছে। পাশেই একটা চেয়ার রাখা। হিদি সেথায় বসে বইয়ের আড়ালে রাখা একটা ডায়েরি বের করে। সে ডায়েরিটা খুলে লেখাবিহীন পৃষ্ঠায় দৃষ্টিপাত করে, যেন তার মনের কথা শোনার জন্য অপেক্ষা করছে। একখানা কলম নিয়ে ম্লান হেসে সে লেখা শুরু করে। মা জানো, খালাম্নি ঠিক তোমারই আরেক রূপ। আমার খেয়াল রাখে, যত্ন করে, নিজের মেয়ের মতো আগলে রাখে। আগে যদি জানতাম তোমার মতো আরেকজন আছে আমায় ভালোবাসার মতো, তাহলে আর সৎমায়ের অত্যাচার সহ্য করে থাকতাম না। ওই মহিলার জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেছে। তোমার দুইটা পাখি ভালো নেই মা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? হিদির লেখা শেষ হয়, কিন্তু তার মনের কথা যেন শেষ হয় না। সে ডায়েরিটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। বাহির হতে ভেসে আসছে গাড়ির শব্দ। নিরিবিলি পরিবেশটা অশান্ত হয়ে ওঠে নিমেষে। হিদির শব্দ বিরক্ত লাগে। তার পছন্দ নীরবতা, শুনশান পরিবেশ। এসব শহুরের শব্দের জগৎ মোটেও পছন্দ নয়। সে চোখ মুখ কুঁচকে সামনের রাস্তার দিকে তাকায়। সেখান থেকে দৃশ্যমান উত্তরার ৩০ নম্বর রোড। হঠাৎ কিছু একটা খেয়াল করতেই চেয়ার থেকে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে বেলকনির কার্নিশে গিয়ে দাঁড়ায় সে। তার চঞ্চল দৃষ্টি স্থির হয় কালো গাড়িটির দিকে। কেন যেন পরিচিত মনে হতে লাগল। এমন ডিজাইনের এবং রঙের গাড়ি কোথাও দেখেছে? হঠাৎ মনে পড়ল পূর্বের গাড়ির কথা। দুইটা গাড়ি একই রকম। তাহলে কি মানুষটা এসেছে? তার বক্ষস্থল ধরফর করে উঠল। তার চক্ষুদ্বয় যেন তন্নতন্ন করে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠল। এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? তবে কি তার অবচেতন মন সেই রহস্যময় মানবকে ভুলতে পারেনি? নিজের অজান্তেই কি তবে মস্তিষ্কে বিরাজমান? সপ্তাহখানেক পেরিয়েছে অথচ তার মন পূর্বকে ভুলতে পারেনি। হয়তো মানুষটা তাকে সাহায্য করেছিল, তাই এমন হচ্ছে। কিন্তু আজকের এমন অদ্ভুত কর্মকাণ্ডের মানে কি? হিদি, অমন করে কি দেখছিস? কায়নাতের কণ্ঠস্বর শুনে হিদি চমকে ওঠে। সে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকায়। নিজেকে সামলে বলে, রাস্তার পাশে দাঁড়ানো গাড়িটা দেখছিলাম। কায়নাত সন্দিহান দৃষ্টিতে তাকায়। বেলকনি দিয়ে উকি দেয় রাস্তায়। গাড়ি নেই সেখানে। সে দৃষ্টি ফিরিয়ে বলে, ওখানে তো কিছুই নেই। কিছু নেই মানে? ব্ল্যাক কালারের গাড়ি আছে। ভালো করে দেখ। ওখানে গাড়িটা নেই হিদি। কায়নাত দম ফেলে বলল। হিদি আবারও পিছু ফিরে রাস্তার দিকে তাকাল। সে দেখল সত্যি গাড়িটা নেই। এখানেই তো ছিল, অল্প সময়ের মধ্যে চলে গেল। নাকি তার চোখের ভ্রম? সে হতাশ হয়ে দৃষ্টি ফেরায়। ম্লান কণ্ঠে বলে, হয়তো গাড়িটা চলে গেছে। উমং নিচে চল। কায়নাতের মোটেও স্বাভাবিক লাগে না বিষয়টা। গত এক সপ্তাহ ধরে হিদিকে পর্যবেক্ষণ করছে। মেয়েটাকে অস্বাভাবিক লাগছে। সে ঠিক করল মাকে কথাটা বলবে। পুরনো গোডাউনের ভেতরে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি, হাতের মুঠোয় চাইনিজ কুড়াল। সেটা নেড়েচেড়ে দেখছে আর পৈশাচিকভাবে হাসছে। সামনেই চেয়ারটায় একজন মহিলাকে বেঁধে রাখা হয়েছে। তার চোখে মুখে ভয় আর আতঙ্ক। কিছুক্ষণ পর পর শব্দ করে কেঁদে উঠছে আর ভেজা চোখে তাকিয়ে সামনে দণ্ডায়মান মানুষটিকে দেখছে। জায়গা শুনশান এবং নীরব। বহিরাগতদের আগমন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানকার লোকেশন অবশ্য সাধারণ মানুষের জানা নেই। শুধু যাদের আনা হয় ও স্পেশালভাবে আপ্যায়ন করা হয় তারাই হদিস জানে। তবে জেনেও লাভ হয় না, কারণ কেউ এখান থেকে জীবিত ফেরে না। তোকে বলেছিলাম তোর হাজব্যান্ডকে সামলে রাখ, কিন্তু তুই আমার কথা না শুনে ওই বাস্টার্ডটার সাথে হাত মিলিয়েছিস। আমার পার্সোনাল জিনিসে কেউ হাত দিক সেটা মোটেও পছন্দ নয়, তা জেনেও ভুলটা করলি। এবার ভাব তোর পরিণতি কি হবে, ভাবতে থাক। বজ্রকণ্ঠের আওয়াজ শুনে মেয়েটি শব্দ করে কেঁদে উঠল। আকুতি মিনতি করে বলল, আমি কিছু করিনি। যা করেছে ওই জঘন্য লোক করেছে। ব্যক্তিটি পৈশাচিক হেসে বলে উঠল, আমার আদালতে তুই দোষী। এখন কান্নাকাটি করেও লাভ নেই। আমি কিছু করিনি। দয়া করে যেতে দিন। আমার সাথে বেইমানি করেছিস, শাস্তি তো পেতেই হবে। আপনি কে? আমাকে কেন নিয়ে এসেছেন? আমি তোর মৃত্যু। নিজ হাতে তোর জান নিব, তাই আমার অন্ধকার সাম্রাজ্যে নিয়ে এসেছি।
কথাটি শেষ করেই ব্যক্তিটি হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মহিলাটির গলায় কোপ বসাল। মুহূর্তেই মেয়েলি শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আঘাতপ্রাপ্ত স্থান দিয়ে গলগ্লিয়ার রক্তের স্রোত নামল। গলার কণ্ঠনালী বরাবর কয়েক ইঞ্চি ফাঁকা হয়ে গেল। সেখানে দৃশ্যমান ছিঁড়ে যাওয়া রোগগুলো। কি বিভৎস দৃশ্য! মহিলাটির শরীর অসাড় হয়ে গেল। চক্ষুদ্বয় উল্টে জিহবা বের করে যন্ত্রণায় অদ্ভুত শব্দ করতে লাগল, সেই শব্দ নিস্তব্ধতা ভেঙে প্রতিধ্বনিত হচ্ছে। খানিকটা সময় এভাবে পেরোতেই ব্যক্তিটি কুড়ালটা গলার ভেতর থেকে টান দিয়ে বের করে নিল। তখনই প্রাণহীন নিস্তেজ হয়ে গেল শরীরটা। এরপরেই ব্যক্তিটি হিংস্রাত্মক ভঙ্গিতে মহিলাটির দুহাতে কোপ বসাল। সঙ্গে সঙ্গেই হাতের কবজি ছিন্ন হয়ে মেঝেতে পড়ল। তারপর আরেক কোপে ধর থেকে মাথা আলাদা করে দিল। বস, লাশটা কি করব? কেউ একজন নিচু স্বরে বলল। ব্যক্তিটি গম্ভীর কণ্ঠে বলল, ব্ল্যাক প্যান্থারের রুমে ফেলে দিয়ে এসো। লোকটি মাথা নাড়িয়ে বলল, জি বস। রক্তে রঞ্জিত চাইনিজ কুড়ালটা মেঝেতে ফেলে ব্যক্তিটি তার রাজকীয় চেয়ারটায় বসে সামনের দেয়ালে তাকিয়ে আছে, যেখানে বিশাল একটা পেইন্টিং আর অজস্র ছবি আর ক্ষুদ্র কাগজ লাগানো, বেশিরভাগই লাল কালি দিয়ে মার্ক করা, যেন একটা ভয়াবহ তালিকা। সে বাঁকা হাসে, তার চোখে সম্মোহনী দৃষ্টি, যেন তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে। পাশেই টেবিলে রাখা ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে অন্ধকারাচ্ছন্ন রুম, যেখানে আবছা আলোয় ফুটে উঠেছে আগ্নেয়াস্ত্র। এটা তার পরবর্তী লক্ষ্যের জন্য প্রস্তুতি। ল্যাপটপের স্ক্রিনে আরও কিছু ছবি ভেসে উঠছে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের ছবি, তাদের উপরেও লাল কালি দিয়ে মার্ক করা। ব্যক্তিটির হাসি আরও চড়া হয়। সে তার পরবর্তী শিকারের জন্য প্রস্তুত। তার চোখে যেন ভয়াবহ উন্মাদনা। সেই উন্মাদনার কারণ গোপন কেউ। বস, কাজ কমপ্লিট। আমেরিকান ডিলারের সাথে ডিল ফাইনাল। কথাটা শুনে ব্যক্তিটি মুখ গম্ভীর করল। শক্ত গলায় বলল, বাকি ডিলগুলো যেন ফাইনাল হয় সেদিকে ফোকাস করো। লোকটি আত্মবিশ্বাস নিয়ে বলল, বাকি ডিলগুলো আমাদের হাতেই আসবে, টেনশন করবেন না বস। গুড। আমি বের হচ্ছি। ওকে বস। ব্যক্তিটি উঠে দাঁড়াল। এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করে এগিয়ে গেল পেইন্টিংটার দিকে। অতঃপর আলতো হাতে ছুঁয়ে দিল সেথায়। হালকা হেসে আওড়ায়, তোমার জন্য এ দেশে ফিরেছি আমি। কিন্তু বোকা তুমি, ঘুণাক্ষরেও বুঝতে পারলে না। এই মেয়ে, তুমি এত বোকা কেন? হুম। সে থামে। হঠাৎ হাসি থামিয়ে ক্রূরতা নিয়ে বলে ওঠে, তুমি শুধু আমার। তোমার প্রতি শুধু আমার অধিকার থাকবে। একবার যখন অ্যাক্সিডেন্টলি আমার সান্নিধ্যে এসেছ, তোমার আর মুক্তি নেই। সুইট হার্ট, প্লিজ আমায় ভুল বুঝো না। ব্যক্তিটি দৃষ্টি ফিরিয়ে সরাসরি হাঁটা ধরে গোডাউনের বাহিরের দরজার দিকে। সেদিকে যেতে যেতে গুনগুনিয়ে ক্রিমিনাল সং গাইতে থাকে।